৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের সিরাজ মাস্টারের ফাঁসির আদেশ, খান আকরামের আমৃত্যু কারাদণ্ডাদেশ, গণজাগরণ মঞ্চ ও সাধারণ মানুষের উল্লাস। নারায়ণগঞ্জে বাসায় ঢুকে তরুণী ধর্ষণের ঘটনায় মামলা তুলে নিতে হুমকি। অভিযুক্ত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে হয় আতঙ্কিত পরিবার। ঘরে বাইরে সবখানেই নিরাপত্তাহীন হয়ে পড়ছে শিশুরা, ঘটছে ধর্ষণ ও খুনের মতো নৃশংসতা। সামাজিক অস্থিরতা আর বিচারহীনতার সংস্কৃতিকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনে চোরা শিকারীদের হাতে একের পর এক বাঘ হত্যার ঘটনায় অস্তিত্ব সংকটে রয়্যাল বেঙ্গল টাইগার। সম্প্রতি চামড়া ও হাড় উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। এবং মেঘনার গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ভোলার প্রাচীন জনপদ রামদাসপুর। হাজার হাজার মানুষের আশ্রয় রাস্তা ও বেড়িবাঁধে। বরাদ্দ পেলে ব্যবস্থার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী এবং আমি সজল দাস। ৭১-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে মৃত্যুদণ্ড ও খান আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ১। সিরাজ মাস্টারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে হত্যা, গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ সহ মোট ৭টি অপরাধের মধ্যে ৬টি প্রমাণিত হয়েছে। অন্যদিকে খান আকরাম হোসেনের বিরুদ্ধে আনা ২টি অভিযোগের মধ্যে প্রমাণিত হয়েছে একটি। ৭১-এ মহান মুক্তিযুদ্ধের সময় শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টার কসাই সিরাজ নামে পরিচিত ছিল। তার নেতৃত্বে ও খান আকরামের সহযোগিতায় বাগেরহাটের বিভিন্ন এলাকায় সংগঠিত হয় হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায়ে এই দুইজনের বিরুদ্ধে আনা মোট ৭টি অভিযোগের মধ্যে ৬টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেন। এর মধ্যে ৫টি অপরাধ সিরাজ কসাইয়ের আর একটি অপরাধ খান আকরামের। ট্রাইব্যুনাল ঘোষণা করেন সিরাজ মাস্টারের মৃত্যুদণ্ড আর খান আকরামের আমৃত্যু কারাদণ্ডের রায়। আসামি সিরাজ মাস্টারের বিরুদ্ধে সন্দেহিতভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ প্রমাণ হয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে অথবা গুলি করে রায় কার্যকর করার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। আর খান আকরাম হোসেন তার বিরুদ্ধে এক চার্জ প্রমাণ হয়েছে এবং তাকে স্বাভাবিক মৃত্যু না হওয়া পর্যন্ত জেলখানায় থাকবে। মামলার সংশ্লিষ্ট প্রসিকিউটর বলেন আসামিদের এ রায়ই প্রাপ্য ছিল। ১৯৭১ সালে উনাকে যখন মুক্তিযোদ্ধারা ধরেছিলেন তাকে দেখার জন্য টিকেটের ব্যবস্থা করা হয়েছিল, সেই রকমের অপরাধী উনি ছিলেন। আজকে আমরা উনার ৫টি চার্জে মৃত্যুদণ্ড হওয়াতে আমরা প্রসিকিউশন অত্যন্ত খুশি। এদিকে এ রায়ে ন্যায় বিচার হয়নি দাবি করে এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষ। আমরা অবশ্যই এ রায়ে সংক্ষুব্ধ এবং উচ্চ আদালতে আমরা অ্যাপিল করব। ২টি চার্জে আমরা ন্যায় বিচার পেয়েছি এবং ৩ নম্বর চার্জ অর্থাৎ টোটাল চার্জের 7 ফজলুল হক শিকদার মার্ডার কেসে আমরা ন্যায় বিচার পাইনি। গত বছরের ৫ নভেম্বর সিরাজ মাস্টার, খান আকরাম ও আব্দুল লতিফ তালুকদারের বিচার শুরু হয়। তবে বিচার চলাকালে আব্দুল লতিফ তালুকদার মারা গেলে তার বিরুদ্ধে আনা অভিযোগ অকার্যকর ঘোষণা করেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায়ে বলেছেন সিরাজ মাস্টারের অপরাধের গভীরতা এতটাই বেশি যে তার প্রত্যেকটি অভিযোগেই পৃথকভাবে মৃত্যুদণ্ডই কাম্য ছিল। তবে সরকার চাইলে ফাঁসিতে ঝুলিয়ে অথবা তাকে ফায়ারিং স্কোয়াডে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। আর এ নিয়ে ২টি ট্রাইব্যুনালে ২১টি মামলায় ২৪ জনের রায় ঘোষণা সমাপ্ত করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিরাজ মাস্টারের ফাঁসির আদেশ ও খান আকরাম হোসেনের আমৃত্যু কারাদণ্ডের আদেশে সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। রায় ঘোষণার আগে সকাল থেকেই মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে জড়ো হন। রায় ঘোষণার পরপরই তারা উল্লাস প্রকাশ করেন এবং বাকি রাজাকারদের ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান সরকার সাংবাদিকদের জানান, এই রায়ের মাধ্যমে আবারও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া রায় দ্রুত কার্যকরেরও দাবি জানান তিনি। আমরা এই দুটি রায়কেই স্বাগত জানাচ্ছি। রায়গুলো ঘোষণা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কিন্তু আমরা দেখছি আপিল বিভাগে গিয়ে সেই মামলাগুলো ঝুলে যাচ্ছে এবং কোনোভাবেই সেই রায়গুলো কার্যকর হচ্ছে না এবং কাল বিলম্ব হচ্ছে। তাই আমরা দাবি জানাবো, শুধু রায় ঘোষণা নয়, অবিলম্বে রায় কার্যকর করার উদ্যোগ গ্রহণ করুন।
এদিকে সিরাজ মাস্টার ও খান আকরাম হোসেনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ে সন্তোষ প্রকাশ করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বাগেরহাটের মুক্তিযোদ্ধারা। ট্রাইব্যুনালের রায়ের পর শহরের জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবারও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিকে একই সময়ে সদর উপজেলার মুখাইট মোড় থেকে একটি আনন্দ মিছিল বের করেন স্থানীয়রা। পরে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। ফাঁসি হয়েছে, আমরা খুশি, গ্রামবাসীও খুশি। এই যে ফাঁসির রায় হয়েছে, আমরা বেঁচে থাকতে এই কার্যকর দেখতে চাই। সরকারের কাছে আমার দাবি, প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি। ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে মানবতা বিরোধী অপরাধের মামলায় 2 আসামি আমজাদ হোসেন ও রিয়াজউদ্দিন ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে উপজেলার পলাশীহাটা গ্রাম থেকে আলবদর কমান্ডার আমজাদ হোসেন ও ভালুকজান গ্রাম থেকে তৎকালীন জামায়াত নেতা রিয়াজউদ্দিন ফকিরকে গ্রেফতার করা হয়। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ তাদের গ্রেফতার করা হলো। মুক্তিযুদ্ধ চলাকালীন ফুলবাড়িয়ার বিভিন্ন এলাকায় হত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আমজাদ হোসেন ও রিয়াজউদ্দিন ফকিরের বিরুদ্ধে 2014 সালের 12ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হতে আমাদের ওনারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। ওই গ্রেপ্তারি পরোয়ানা বলে আজকে দুপুর 2টায় আমরা একজনের আসামি আমজাদ আলী এবং অপরজন রিয়াজউদ্দিন ফকিরকে তাদের নিজ বাড়ি হতে আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি এবং তাদেরকে আমরা ট্রাইব্যুনালে প্রেরণ করিব। নারায়ণগঞ্জে বাসায় ঢুকে মা ও ভাইকে আটকে রেখে তরুণী ধর্ষণের ঘটনায় মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে পরিবারকে। ধর্ষক আলোচিত 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগিনা হয় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দাবি, অপরাধ করে শাস্তি না হয় নূর হোসেনের পরিবার ও তার সহযোগীরা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ বলছে এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুদ্দিন সবুজের তথ্য ও রবিউল ইসলামের তোলা ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। খারাপ বিহেভ করতেছে, করার পরে মারে, আর ছোট ভাইয়ের টয়লেটে আটকে দিছে। খারাপ বিহেভ কথা বলতেছে কিরকম একটা ধাক্কা দিয়ে খাটের উপর ফেললো। এভাবেই নিজের উপর নির্যাতনের বর্ণনা দিলেন ধর্ষণের শিকার হওয়া এই তরুণী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ভাড়া বাসায় মা ও ছোট ভাইকে নিয়ে থাকতেন তিনি। বাবা মারা যাওয়ায় পার্লারে কাজ করে কোনো মতে সংসার টিকিয়ে রেখেছিলেন। কিন্তু পার্লারে আসা যাওয়ার পথে প্রায়ই তাকে উত্ত্যক্ত করত একই এলাকার বখাটে ফয়সাল ও তার সহযোগীরা। স্বজনদের অভিযোগ, গত 5 আগস্ট রাতে ফয়সাল ও তার সহযোগীরা মেয়েটির বাড়িতে ঢুকে মা ও ভাইকে জিম্মি করে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় ফয়সাল তাকে জোর করে ধর্ষণ করে। এমনকি পরে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে এলাকায় ছড়িয়ে দেয়। ধর্ষক ফয়সাল 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে হওয়ায় আতঙ্কে দিন পার করছে পরিবারটি। বাইরে হতে পারে না, আমার মেয়েটার পয়সা দিয়ে আমি ঘর ভাড়া দিতাম, আমার ছেলে তো খাইতাম, এখন আমাকে কে চালাবে, কে পরিচালনা করবে? ফয়সাল আমার ছেলেটাকে এমন হুমকি দিচ্ছে, আর ছোট ভাই তো নিচে কিডন্যাপ করে। 7 খুন মামলার বাদী ও নিহত প্যানেল মেয়র নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলামের দাবি, প্রভাবশালী হওয়ায় অপরাধ করে বারবার পার পেয়ে যাওয়ায় নূর হোসেনের সহযোগীদের অপরাধের মাত্রা বেড়েই চলেছে। এজাহারভুক্ত আসামিদের নাম বাদ পড়ে, কিন্তু তাদেরকে না ধরে জিজ্ঞেস না করে যেভাবে নাম বাদ দেওয়া হলো, প্রশাসন যদি এদের কোনো ব্যবস্থা না নেয় ভবিষ্যতে 7 মার্ডারের মতন আরো বড় বড় ঘটনা এই এলাকায় ঘটবে। এরই মধ্যে ফয়সালকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হওয়ার পর আমি কালকে রাত্রে অভিযান করে ফয়সালকে আমি গ্রেফতার করি। বাকিদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। গত 8 আগস্ট ফয়সাল, প্রান্ত ও রাসেলকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন নির্যাতিতার মা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। বাংলা সময় আরো থাকছে। মিয়ানমার থেকে ফেরত আনা 159 জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক 17 জনকে রেড ক্রিসেন্টের জিম্মায় স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ। এবং খুলনায় শিশু রাকিব হত্যা মামলার আসামি শরীফের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এখনো 5 দিনের রিমান্ডে অপর আসামি মিন্টু। ঘরে বা বাইরে সবখানে ক্রমশ নিরাপত্তাহীন হয়ে পড়ছে শিশুরা। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের হিসেবে গত 3.5 বছরে ধর্ষণ ও খুনের মতো নৃশংসতার শিকার হয়েছে 1800 শিশু।
অন্যদিকে বিবিএস এর জরিপ বলছে পরিবারে বাবা মায়ের হাতে মারধরের শিকার হচ্ছে 2/3 শিশু। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অস্থিরতা আর বিচারহীনতার সংস্কৃতির বহিঃপ্রকাশই হচ্ছে শিশুদের প্রতি এই নৃশংসতা। এ থেকে উত্তরণে এগিয়ে আসতে হবে রাষ্ট্র, এর নাগরিক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে। তাফসির বাবুর রিপোর্ট। নোয়াখালীতে নিরপরাধ কিশোর মিলনকে এভাবে হত্যার উদ্দেশ্যে উন্মত্ত জনতার হাতে ছেড়ে দেয় খোদ আইন শৃঙ্খলা বাহিনী। 4 বছর পর এই হত্যার বিচারও ধামাচাপা দেয় পুলিশ। এরপর পৈশাচিক কায়দায় সিলেটে রাজন আর রাজধানীতে নাজিম হত্যা। তারপর রাকিব, রবিউল সহ আসতে থাকে একের পর এক শিশু হত্যার খবর। বাবা মায়ের হাতেও নিষ্পাপ শিশু হত্যার ঘটনা প্রকাশিত হয়। সব মিলিয়ে হঠাৎ করেই শিশু হত্যার খবরে ভরে ওঠে সংবাদপত্রের পাতা। শিশু অধিকার ফোরামের প্রতিবেদন বলছে প্রতি বছরই পাল্লা দিয়ে বাড়ছে শিশু হত্যা ও ধর্ষণের ঘটনা। বিশ্লেষকরা বলছেন আকাশ সংস্কৃতির প্রভাবে সমাজে তৈরি হচ্ছে অস্থিরতা, বাড়ছে খুনির সংখ্যা। এখন সমাজে যে অপরাধের যে ধরন, যে নির্মমতা, যে পৈশাচিকতা, এগুলো কিন্তু সিনেমা বা মুভির মাধ্যমে ভীষণভাবে আমাদের ইনফ্লুয়েন্স করছে। মানুষের মধ্যে অস্থিরতা বাড়ছে, সহনশীলতাটা কমছে। যারা এই ধরনের অপরাধ সংগঠিত করছে তাদের সামনে তো কোনো অপরাধীকে জবাবদিহির আওতায় আনা হয়েছে বা শাস্তি তার নিশ্চিত করা হয়েছে, এই ধরনের খুব একটা বেশি দৃষ্টান্ত নাই। সম্প্রতি বিবিএস এর এক জরিপ বলছে 2/3 শিশু মারধরের শিকার হচ্ছে ঘরে অভিভাবকদের হাতে, আর 74% শিশুকে শৃঙ্খলা শেখানো হচ্ছে বহুমুখী চাপ প্রয়োগ করে। এতে করে সমাজে তৈরি হচ্ছে সম্ভাব্য নতুন অপরাধী। যদি নিয়মিতভাবে কোনো শিশুকে নির্যাতন করা হয় গৃহের অভ্যন্তরে, একসময় দেখা যাবে যে এই নির্যাতনের ফলে সে একটা রীতিমতো একটা অপরাধী হিসাবে সে বেড়ে উঠবে। শিশু হত্যার ঘটনাগুলোতে কোনো কোনো ক্ষেত্রে আসছে আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতির কথাও। তবে এসব ক্ষেত্রে গাফিলতির কোনো সুযোগ নেই বলছেন এই কর্মকর্তা। আমরা আশাবাদী যেভাবে কিছু ঘটনা যখন পেনালাইজড হবে, কিছু মানুষ যখন শাস্তি পেয়ে যাবে, তখন অন্য মানুষ চিন্তা করবে যে আমি যদি এটা অপরাধটা করি তাহলে আমাকে তো শাস্তির সম্মুখীন হতে হবে। গবেষকরা বলছেন শিশুদের প্রতি নির্যাতন, হত্যা ও বৈষম্য কমাতে গড়ে তুলতে হবে শিশু বান্ধব সমাজ ব্যবস্থা। এটি শুধু পুলিশি ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়ে আপনি সমাধান করতে পারবেন না, কারণ এই বিষয়টার সাথে একটি সামাজিক আন্দোলন, সামাজিক মুভমেন্ট আনতে হবে। শিশুরা যে মানুষ, তাদের যে একটা অধিকার আছে, এই বিষয়গুলো আমরা মানতে চাই না। এই জায়গাটা একটা বিশাল পরিবর্তন আনা প্রয়োজন। তাফসির বাবু, সময় সংবাদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে কেক কেটে জন্মদিন পালন করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রয়োজনে পরের দিন কেক কেটে বিএনপির নেত্রীকে জন্মদিন পালনের আহ্বান জানান মন্ত্রী। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাতির জনকের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অনেকেই বলে যে 15ই আগস্ট ওনার জন্ম, তো ধরিয়ে নিলাম ওনার জন্ম। তারপরেও বলছি যে আপনি কেক কেটে ফুর্তি করেন পরের দিন, তাতে আমাদের লাভ করতে হবে। কিন্তু এদিন জাতীয় শোক দিবস, মধ্যবর্তী নির্বাচনের কোনো সুযোগ বাংলাদেশে বর্তমানে নাই। এই সরকার অত্যন্ত সফল কানুনি সরকার, এবং এই সরকারের সঙ্গে আরও কিছু অনেক করার বাকি রয়েছে। এবং আমি আশা করি যে জননেত্রী শেখ হাসিনা সঠিক সময়ে পার্লামেন্টকে ডিসলভ করে আপনার নির্বাচন করতে পারে। মিয়ানমার থেকে চতুর্থ দফায় ফেরত আনা 159 বাংলাদেশের মধ্যে অপ্রাপ্ত বয়স্ক 17 জনকে রেড ক্রিসেন্টের জিম্মায় স্বজনদের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুশান্ত প্রসাদ চাকমা এ আদেশ দেন। দুপুর 1টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অপ্রাপ্ত বয়স্ক 17 জনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নিয়ে আসেন। এ সময় আদালত তাদের সঙ্গে কথা বলে রেড ক্রিসেন্টের জিম্মায় বাড়িতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে হস্তান্তরের পর আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া বাকি 142 জনকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। অনেক কষ্ট কষ্ট করছি ভাই, আমরা সবাই জানি। এদেরকে আমরা রাত্রে গাড়িতে করে আমাদের ভলান্টিয়ার দিয়ে আমাদের কোন গিয়েতে আমরা পৌঁছে দেব, আমাদের দায়িত্বে আমরা পৌঁছে দিই। এটা আমরা বরাবর করে থাকি।
খুলনায় শিশু রাকিব হত্যা মামলার অন্যতম আসামি শরীফ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দুপুরে মহানগর হাকিম ফারুক ইকবালের আদালতে 164 ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। এর আগে শরীফকে আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এখন পর্যন্ত এ মামলায় 2 আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এদিকে মামলার অপর আসামি মিন্টু 5 দিনের রিমান্ডে রয়েছেন। গত 3রা আগস্ট নগরীর টুচপাড়া কবরখানা এলাকায় নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় 12 বছরের শিশু রাকিবকে। এ ঘটনায় নিহতের বাবা নূর আলম বাদী হয়ে মিন্টু, শরীফ ও বিউটি বেগমের নামে খুলনা সদর থানায় একটি মামলা করেন। নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে বাবাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে অতিরিক্ত দায়রা জজ আদালত আব্দুল হামিদ এ আদেশ দেন। মামলার বিবরণীতে জানা যায়, দাম্পত্য কলহের জের ধরে 2008 সালে বাবা আবু হানিফ তার 4 বছরের শিশু সাকিবকে কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে শিশু সাকিবের মা আয়েশা খাতুন বাদী হয়ে স্বামী আবু হানিফের বিরুদ্ধে হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানির পর আদালত আজ এই রায় দেন। বাংলা সময় আরো থাকছে। ফল বিপর্যয় যশোর শিক্ষা বোর্ডে। রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। যোগ্য শিক্ষক নিয়োগের দাবি শিক্ষাবিদদের। সুন্দরবন থেকে উদ্ধার হওয়া বাঘের চামড়া সহ অস্ত্র ও গোলাবারুদ খুলনায় আনা হয়েছে। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সামনে এগুলো তুলে ধরা হয়। এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি SM মনিরুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বিত চেষ্টায় সুন্দরবনে বাঘ হত্যা ও বন্যপ্রাণীর চামড়া পাচার প্রতিরোধে কাজ করে যাচ্ছে। গত 9 আগস্ট সুন্দরবনের মান্দারবাড়িয়া খাল এলাকায় গুলিতে 6 বনদস্যু নিহত হয়। ঘটনাস্থল থেকে 3টি বাঘের চামড়া, 4টি 1নলা বন্দুক ও গুলি উদ্ধার করে পুলিশ। এ সময় আহত হন কয়রা থানার ওসি সহ 5 জন। সুন্দরবনের চোরা শিকারীদের হাতে একের পর এক বাঘ হত্যার ঘটনা এ প্রাণীর ভবিষ্যৎ অস্তিত্বকে সংকটে ফেলেছে। মাত্র কয়েকদিন আগে বাঘ গণনার ফলাফলে সুন্দরবনে অস্বাভাবিকভাবে এই প্রাণীর সংখ্যা কমে যাওয়ায় এমনিতেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। এরই মধ্যে বাঘের চামড়া ও হাড় উদ্ধারের ঘটনায় শঙ্কা প্রকাশ করেছেন তারা। তরিকুল ইসলামের রিপোর্ট। বাঙালির শৌর্যবীর্যের প্রতীক রয়্যাল বেঙ্গল টাইগার। সবশেষ পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা এখন 106টি। এ ফলাফল প্রকাশের পর এই প্রাণীর ভবিষ্যৎ অস্তিত্ব নিয়ে এমনিতেই একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে। তার উপর চলতি মাসে চোরা শিকারী ও বনদস্যুদের কাছ থেকে 3টি বাঘের চামড়া ও 1টি বাঘের হাড় উদ্ধারের ঘটনায় শঙ্কায় ফেলেছে সংশ্লিষ্টদের। সুন্দরবনের বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা বলছেন, গত 12 বছরে সুন্দরবনে এরকম 41টি বাঘ নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই চোরা শিকারীদের হাতে প্রাণ হারিয়েছে। চোরা শিকারী এদের তৎপরতা রয়েছে, এটা কিন্তু একেবারেই সত্য। এবং এই যে চোরা শিকারীর তৎপরতা, এটাকে যদি আমরা বন্ধ করতে না পারি তাহলে কিন্তু কোনোভাবেই এই বাঘের সংখ্যা, এই যে সুন্দরবন থেকে বাঘ বিলুপ্ত হবে না, এই নিশ্চয়তাটা কেউ দিতে পারবে না। এদিকে চোরা শিকারীদের কাছ থেকে বাঘের চামড়া ও হাড় উদ্ধারের ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করেছেন এর সাথে সংশ্লিষ্টরা। সুন্দরবনে যে বাঘ নিধন হচ্ছে, এটার ব্যাপারে আমাদের খুব সন্দেহের কোনো বিষয় ছিল না, কোনো সময় কারণও ছিল না। আমরা পরপর যে গত কয়েক বছরের মধ্যে 2বার যে সুন্দরবনের বাঘ গণনা করলাম, এই বাঘ গণনাতে দেখা যাচ্ছে যে 440 থেকে নেমে 130-এ চলে এসছে। তবে বন সংরক্ষক অবশ্য বাঘের চামড়া উদ্ধারের এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন। ক্যারিং ট্রলার বন্ধ করে দেওয়াতে এখন বনদস্যুরা তাদের রুজি রোজগারের একমাত্র সোর্স কিন্তু এই বন্যপ্রাণী, যেটা বাঘ। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে প্রতি বছর বিভিন্ন কারণে গড়ে 20টি বাঘ মারা যায়। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক কালোবাজারে বাঘের চামড়া ও অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপক চাহিদা থাকায় চোরা শিকারীরা বাঘ শিকার করছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমাদের খুলনা ব্যুরোতে উপস্থিত আছেন সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। জনাব ফারুক আহমেদ, আপনাকে স্বাগত। আমরা রিপোর্টটি দেখলাম, আমরা যেরকমটা রিপোর্টে দেখছিলাম যে বন বিভাগের নজরদারির পরও আসলে সুন্দরবন থেকে বাঘ সহ অন্যান্য বন্যপ্রাণীর চামড়া পাচার হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে বন বিভাগ আসলে কতটা দায়ী বলে আপনি মনে করছেন? আসলে যে বন বিভাগের দায়ীর বিষয়টি আমরা মনে করি সুন্দরবনে বন্যপ্রাণী সুন্দরবনের সম্পদ সবকিছু সংরক্ষণের দায়িত্ব অ্যাকচুয়ালি
সুন্দরবন সহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আমরা নিয়মিত বিরতিতে দেখছি প্রতি বছরই কিন্তু সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার নিধন হচ্ছে, শিকার হচ্ছে, যে কোনোভাবে অন্যান্য বন্যপ্রাণীও কিন্তু মারা যাচ্ছে। তো সেই বিষয়গুলোর জন্য কিছুতেই বন বিভাগ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আছে তারা দায় কিন্তু এড়াতে পারেন না। এবং আমরা প্রতি বছরে রিপোর্ট বের হয়, আমরা এই নিয়ে আমরা বিভিন্ন সময় দাবি করি এই বন্যপ্রাণী নিধন বন্ধ করতে হবে, কিন্তু সেটি হচ্ছে না। আমরা সাম্প্রতিককালে দেখছি যে বাঘ গণনার পরে যে ঘটনা দেখলাম, এখন গত দুদিন আগে আমরা 3টি বাঘের চামড়া উদ্ধার হলো, তার আগের দিন একটি প্রায় অনেকগুলো বাঘের হাড় আমরা উদ্ধার করলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্য দিয়ে আমি মনে করি তারা কিছুতেই এই তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তো জায়গায় আমার মনে আরো কঠোরভাবে তাদের নজরদারি বাড়াতে হবে। আরো এখানে আইনের প্রয়োগগুলো রয়েছে, আইনের প্রয়োগ কিন্তু কঠোরভাবে করতে হবে। তাহলে সুন্দরবনে একমাত্র সম্পদ, সুন্দর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিস, সুন্দরবনের মূল সম্পদ কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার। সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগার না থাকে, সুন্দরবন তার বৈশিষ্ট্য হারাবে, সুন্দর আন্তর্জাতিকভাবে সুন্দরবনের যে আকর্ষণ সেটি হারাবে। সুতরাং যে কোনো ভাবে হোক এই বাঘ হত্যা নিধন বন্ধ করতে হবে। তো এসব ঘটনা আসলে প্রতিরোধ করতে কি ধরনের প্রতিবন্ধকতার সামনে পড়ছেন আপনারা? আসলে এই হত্যাগুলো বন্ধ করার ক্ষেত্রে সরকারের যেই সমস্যা, যে এইগুলো নিতে হবে, ইনিশিয়েটিভগুলো নিতে হবে, আমি মনে করি সেই ইনিশিয়েটিভগুলোর মধ্যে অবশ্যই এটা বাঘ হত্যাকে জিরো টলারেন্স নীতিতে নিয়ে আসতে হবে এবং বন্যপ্রাণী যে আইন রয়েছে আইনের যথাযথ প্রয়োগ, কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং বাঘের যে হ্যাবিটেট, রয়্যাল বেঙ্গলের হ্যাবিটেটকে খুবই নির্বিঘ্ন নিশ্চিত করতে হবে। ওখানে মানুষের কোনো ওখানে উপস্থিতি একদম বন্ধ, যে কোনো ভাবে বন্ধ করতে হবে এবং যেইভাবে এই ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে আশেপাশে মানুষের মধ্যে। এবং বাঘ এবং মানুষের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্ব রয়েছে, যেটাকে টাইগার ম্যান কনফ্লিক্ট বলে। এই কনফ্লিক্টটিকে বন্ধ করতে হবে, এগুলো নিরসন করতে হবে। সার্বিকভাবে এই ব্যবস্থাগুলো যদি নেওয়া যায় এবং জিরো টলারেন্স নীতি যদি নেওয়া যায়। এবং আরেকটি কথা আমি এখানে গুরুত্ব দিয়ে বলতে চাই যে আমরা এই কদিন আগেও জানতাম সুন্দরবনে 440টি বাঘ রয়েছে, এখন আমরা দেখছি 4 বাঘের 1 বাঘ, মানে 106টি বাঘ রয়েছে। যদি এটি ঠিক হয় তাহলে আগামী 5 বছরের মধ্যে কমপক্ষে বাঘের এই সংখ্যা ডাবল করতে হবে। এই সুনির্দিষ্ট এই উদ্যোগ নিতে হবে, এই প্ল্যান নিয়েই কিন্তু সুন্দরবনে বাঘ সংরক্ষণে ব্যাপক কর্মসূচি নিতে হবে। শুধু সরকার নয়, এই সাথে এনজিওস রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে এবং আশপাশের যারা বন নির্ভরশীল যারা রয়েছেন তাদের সকলকে নিয়ে কিন্তু একটা কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান নিয়ে সেটা বাস্তবায়ন করতে হবে। তা না হলে কিন্তু আসলে সুন্দরবনে অমূল্য সম্পদ, যেটি কিনে শীর্ষ বীর্যের, বাঙালি জাতির শীর্ষ বীর্যের প্রতীক, যেটি আমরা সারা পৃথিবীতে কিন্তু বাঙালিদের রয়্যাল বেঙ্গল টাইগারের জাতি হিসেবে আমাদের জানে এবং আমরা গর্ববোধ করি এবং সেটি কিন্তু এই আইকন, সারা ওয়ার্ল্ডের যে রয়্যাল বেঙ্গল টাইগার বাঙালি জাতির আইকন, এই বৈশিষ্ট্য আমরা হারাবো। সুতরাং আমি বলতে চাচ্ছি আমরা যারা বাঘ নিয়ে বা বন্যপ্রাণী নিয়ে আমরা বেশি ভাবি বা আমাদের প্রতি নিঃসন্দেহে বাংলাদেশের সবাই আমরা এই নিয়ে খুবই কিন্তু বাঘকে খুব আপন প্রাণী মনে করি, সেই ক্ষেত্রে আমরা মনে করি যে সংরক্ষণের জন্য সকলকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করে উদ্যোগ নিতে হবে। তা না হলে আমরা সুন্দরবনে বাঘ রক্ষা করতে পারবো না। ফারুক আহমেদ, আপনি যেরকমটা বলছিলেন বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বাঘের সংখ্যা বৃদ্ধিতে, তো এসব পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বাধার সামনে পড়ার সম্ভাবনা আছে কিনা? যেমন বন বিভাগের এই ধরনের কাজের সঙ্গে বন বিভাগের কোনো সম্পৃক্ততা, কোনো অসাধু কর্মকর্তার সম্পৃক্ততা বা বাধা এ ধরনের কিছু থাকতে পারে বলে কি আপনি মনে করেন? আসলে বন বিভাগের বাধা আছে, বন বিভাগে ভালো বলতে পারবে, আমার মনে হয় না বাধা থাকার কথা। কারণ বাংলাদেশে যে আইনটি রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, এই আইনটি যথাযথ বাস্তবায়ন করতে হবে এবং এটি বাধা পাওয়ার কোনো বিষয় আমি মনে করি না। কিন্তু এখানে রাজনীতিকদের একটি কথা বলা ভালো, যারা রাজনীতিক রয়েছে এই অঞ্চলে তাদেরও কিন্তু এই ক্ষেত্রে ভূমিকা রয়েছে। এই আইন বাস্তবায়নের ক্ষেত্রে তাদের কিন্তু এগিয়ে আসতে হবে, তাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে। আমরা প্রায় সময় দেখি যে প্রভাবশালী লোকদের প্রচ্ছন্ন ইঙ্গিতে, অদৃশ্য ইঙ্গিতে কিন্তু অনেক সময় বনের সম্পদ কিন্তু নিধন হয়, বনের সম্পদ নষ্ট হয়। সেই ক্ষেত্রে তাদেরও যে দায়িত্ব, সেই দায়িত্ব কঠোরভাবে তাদেরও কিন্তু পালন করতে হবে এবং তাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে হবে। আমি মনে করি তারা যদি সহায়তা করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি তারা দেশপ্রেমের যদি তারা বহিঃপ্রকাশ ঘটান
এবং আমরা যারা রয়েছে সকলকে নিয়ে কাজ করা যায়, আমার মনে হয় সুন্দরবনে বাঘের সংখ্যা বর্তমান সংখ্যা দ্বিগুণ করা কোনো খুব কঠিন কাজ হবে না। আপনার নিঃসন্দেহে জানেন যে সুন্দরবনে ভারতের অংশে কিন্তু বাঘে তারা বিগত কয়েক বছরে যে নানান ধরনের উদ্যোগ নিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে সংখ্যা বাড়ানোর জন্য, তাদের সংখ্যা কিন্তু এখন অনেকটাই বেড়েছে বলে তারা বলেছে এবং আন্তর্জাতিক মহলে কিন্তু এটা প্রশংসিত হচ্ছে। অথচ কয়েক বছর আগে যখন আন্তর্জাতিক বাঘ সামিট হলো রাশিয়ায়, তখন কিন্তু বাংলাদেশের বাঘের সংখ্যা বলা হয়েছে 40টি। তখন বাংলাদেশ বলেছিল এটা খুব ভালো সংখ্যা, বা সুন্দরবনের যে এরিয়া সেই এরিয়া অনুযায়ী সংখ্যাটা কিন্তু খুবই একটি আশাব্যঞ্জক সংখ্যা। অন্যান্য যে পৃথিবীতে 13টি দেশে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, বাঘ রয়েছে, তারা বলেছিল আমরা সংখ্যা দ্বিগুণ করব। বাংলাদেশ বলেছিল বাংলাদেশের সংখ্যা কিন্তু অনেক বেশি রয়েছে বাংলা সুন্দরবন আয়তন অনুযায়ী, সুতরাং আমরা দ্বিগুণ না করলে অন্তত সংখ্যাটা আমরা স্টেবল লাগবে, স্থিতিশীল লাগবো। কিন্তু এখন আমরা কদিন পরেই কিন্তু আমরা জানলাম বাঘের সংখ্যা 106টি। এখন সেই হিসাবে বাঘের সংখ্যা কমপক্ষে আগামী 5 বছরের মধ্যে বা 5-7 বছরের মধ্যে দ্বিগুণ করার যে উদ্যোগ রয়েছে এটি করতেই হবে, তা নাহলে সুন্দরবনকে টেকবে না, আমি আগেও বলেছি। জনাব ফারুক আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চোরা শিকারীদের হাতে একের পর এক বাঘ হত্যার ঘটনায় এই প্রাণীর ভবিষ্যৎ আসলে অস্তিত্ব সংকটে পড়েছে। তো এই বিষয়ে কথা বলতে খুলনা ব্যুরো থেকে আমাদের সঙ্গে ছিলেন সুন্দরবন একাডেমির পরিচালক ফারুক আহমেদ। নোয়াখালীতে চাঞ্চল্যকর 3 ভাই হত্যা মামলার অন্যতম আসামি আনোয়ার হোসেনের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সমরেশ রায় রিমান্ড মঞ্জুর করেন। দুপুরে আনোয়ারকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। গত সোমবার রাজধানীর নিমতলী থেকে আনোয়ারকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত মামলায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 19 জুলাই সোনাইমুড়ি উপজেলার কাজীনগর এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে নিহত হন হারুন, কামাল ও বাবলু নামে 3 ভাই। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে 24 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এদিকে হত্যা মামলাটি তুলে নিতে স্বজনদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে 3 সহোদরের পরিবার। এরই প্রতিবাদে সকালে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় নিহতের পরিবারকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেন তারা। ক্রেডিট পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বেগকে 1 ঘণ্টা অবরুদ্ধ রাখা হয়। দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে ক্যাম্পাসে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে প্রশাসনিক ভবনের গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন তারা। এ সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে অবিলম্বে ক্রেডিট সিস্টেম বাতিলের দাবি জানানো হয়। সমাবেশ শেষে উপাচার্যকে অবরুদ্ধ করে তারা। পরে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে উপাচার্যের কক্ষের তালা খুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রেডিট পরীক্ষা বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের চলনবিলে মাছ ধরতে গিয়ে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গেছে গোটা পরিবার। স্বজনরা জানান তারাস উপজেলার সগুনা ইউনিয়নের নাদো সৈয়দপুর গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন। গতকাল বিকেলে ছেলে মেয়েকে নিয়ে চলনবিলে মাছ ধরতে যান আলতাফ হোসেন। সন্ধ্যার পরও তারা বাড়ি না ফিরলে উদ্বিগ্ন হয়ে পড়ে সবাই। পরে আজ সকালে চলনবিলে তাদের লাশ ভেসে ওঠে। আলতাফ হোসেন এলাকার একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। সন্ধ্যার সন্ধ্যে তাও বাড়িতে আসে না, তখন এরা বাড়িতে জানাজানি হয়ে গেল যে চাল লেগে গেল, তাকে তো পাওয়া যাচ্ছে, আসতে গেলে আমরা রাত 11টার সময় গেলে এই খবরটা শুনে আমরা তো আতঙ্ক হয়ে গেল। তারপর থেকে খোঁজাখুঁজি এখন এই অবস্থা দেখতেছি, এতে আর কিছু করতে পারবো না, বুঝলেন? আমাকে এত করেছে, সারা রাত খোঁজ করছে, পায় নাই। তারপরে মনে করেন যে সকালবেলা বিলের ভিতরে এটা হত্যাকাণ্ড আমরা বলতে পারবো না, কারণ হচ্ছে এই সংক্রান্তে আমরা তার যারা লিগাল গার্ডিয়ান তাদের সাথে আমরা কথা বলেছি এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ আছেন এবং গ্রামবাসী সবার একই কথা যে তার কোনো সংশয় নেই, কারো কোনো রকম দাবি নেই। দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 7 জন। ভোর 5:30টার দিকে কুষ্টিয়া থেকে বরিশালগামী পণ্যবাহী একটি পিকআপ মাদারীপুরে রাজৈরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়।
এদিকে সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আড়াইমারি এলাকায় একটি বিকল ট্রাক মেরামতের সময় পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাক মেরামতের কাজে নিয়োজিত 2 জনের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এছাড়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালীর বাজারে একটি ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে এক শ্রমিক নিহত হন। আহত হন আরও 4 জন। অন্যদিকে বালাসীঘাট সড়কে 2টি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 3 অটোযাত্রী গুরুতর আহত হয়েছেন। ট্রাকের সাথে এই পিকআপ লাগাই দিয়েছে, পিকআপেরই যাত্রী এই 2 জন ছিল, এরাই মারা গেছে। পিছন থেকে আইসা পিকআপটা গাড়িটার মাইরা দেয়, ঘটনাস্থলে 2 জন মারা যায়, যার পরে পুলিশ এসে লাশ নিয়ে যায়। গাড়িটা গাছের সঙ্গে বাজি যায়, ওগুলো সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, ওদের গায়ের উপরে পড়ে যায় সব। একজনকে আমরা মৃত অবস্থায় পাইছি, আর একজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে পাঠানো হয়েছে, ওর মুখের চোয়াল ভেঙে গেছে। আর বাকি যে 3 জন, তাদের মধ্যে একজনকে আমরা ভর্তি করে রাখছি, বাকি 2 জন ভালো আছে। দেশে আশঙ্কাজনক হারে নারী ও শিশু নির্যাতন বেড়ে গেছে। এ ধরনের নির্যাতন ও হত্যা বন্ধে সচেতনতা তৈরিতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মোহাম্মদ মতিউর রহমান। দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে একটি দাওয়াতি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পৃথিবীর কোথাও এরকম পত্রিকার পৃষ্ঠে এই অঘটনের সংবাদ বের হয় না। বাল্য বিবাহ, শিশু নির্যাতন নিধন এবং সকল পর্যায়ের আপনার এই অসামাজিক কার্যকলাপ থেকে জাতিকে মুক্তি দেওয়ার জন্য আপনাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বরিশালে নাশকতার মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান সহ 8 নেতাকর্মীর জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনোয়ারুল হক এই আদেশ দেন। দুপুরে আবুল হোসেন খান সহ অন্যরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। পরে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে চলতি বছরের প্রথম দিকে বিএনপির সরকার বিরোধী আন্দোলন চলাকালে জেলার বাকেরগঞ্জের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় এই মামলা দায়ের করে। বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন খান সহ 9 জনকে আজকে কোর্টে আত্মসমর্পণ করে। তার মধ্যে আবুল হোসেন খান সহ 8 জনকে বিজ্ঞ জেলা জজ, জেলা বিচারক কারাগারে প্রেরণ করেন। নওগাঁয় শিশু সিফাত হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্বজনরা। সকালে নওগাঁ আদালত চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার 5 শতাধিক নারী পুরুষ অংশ নেন। এ সময় মামলা তুলে নিতে স্বজনদের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। অবিলম্বে সিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা। ক্যারিয়ন পদ্ধতি পুনর্বহালের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন সহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ সময় বক্তারা শিক্ষাবর্ষের কোনো একটি বিষয় অকৃতকার্য হলে শিক্ষার্থীদের পরবর্তী শিক্ষাবর্ষে ওঠার সুযোগ দেওয়ার দাবি জানান। টানা 4 বছর ধরে যশোর বোর্ডে উচ্চ মাধ্যমিকের ফলাফলে বিপর্যয় ঘটছে। আর এজন্য প্রশ্নপত্রের ধারাবাহিকতা না থাকা, নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গে দূরত্ব, প্রশিক্ষিত শিক্ষক দিয়ে খাতা মূল্যায়ন না করা সহ রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। অবশ্য শিক্ষা বোর্ড বলছে ইংরেজি পরীক্ষা ভালো না হয় বিপর্যয় ঘটেছে এবার। এ অবস্থায় ধারাবাহিক বিপর্যয় কাটাতে যোগ্য শিক্ষক নিয়োগ ও তাদের সৃজনশীল পদ্ধতিতে আরো বেশি দক্ষ করে তোলা দরকার বলে মনে করেন শিক্ষাবিদরা। জুয়েল মৃধা তথ্য ও শেখ জালাল উদ্দিনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
যশোর শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক পাশের হার 46.45, যা সবগুলো বোর্ডের মধ্যে সর্বনিম্ন। শুধু পাশের হারই নয়, কমেছে জিপিএ 5-এর সংখ্যাও। গতবারের চেয়ে জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে 2000-এর ওপরে। শিক্ষকরা বলছেন, ইংরেজি বিষয়ের প্রশ্ন কঠিন হওয়ায়, প্রশ্নপত্রের ধারাবাহিকতা না থাকা, নতুন শিক্ষা পদ্ধতির সঙ্গে দূরত্ব, প্রশিক্ষিত শিক্ষক দিয়ে খাতা মূল্যায়ন না করা, সর্বোপরি রাজনৈতিক অস্থিরতার কারণে ফলাফলে বিপর্যয় ঘটেছে। ফল বিপর্যয়ের পেছনে মুখ্য কারণ হিসাবে আমি মনে করি প্রথমত রাজনৈতিক অস্থিরতা। আরেকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এবার প্রথমবারের মতো যুক্ত হয়েছে। সেখানেও সেই তারা সুন্দরভাবে সেখানেও প্রশ্ন কমন পায়নি। শুধুমাত্র ইংরেজি বাদে সমস্ত বিষয়ে এবার সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হয়েছে, কিন্তু যে সমস্ত শিক্ষকরা ক্লাস নেন অনেকেই এই সৃজনশীল পদ্ধতিতে তারা ট্রেনিং প্রাপ্ত হননি। অবশ্য শিক্ষা বোর্ডের এই কর্মকর্তার দাবি, ইংরেজি পরীক্ষা ভালো না হওয়ায় এই বিপর্যয় ঘটেছে। পরীক্ষার আগে প্রশ্নপত্রের যে গুজবটা উঠেছিল, ছেলেমেয়েরা ভুল প্রশ্ন সারা রাত ধরে পড়াশোনা করছে, সেটার ইফেক্টও পড়ছে, মূল প্রশ্ন থেকে সরে আসছে, যে কারণে ইংরেজি পরীক্ষা খারাপ হতে পারে। এই অবস্থায় শিক্ষাবিদরা মনে করেন, বিপর্যয় কাটাতে সৃজনশীল পদ্ধতিতে শিক্ষকদের দক্ষ করা দরকার। সৃজনশীল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে, এটি ভালো, কিন্তু এই বিষয়ে শিক্ষকদের আরো প্রশিক্ষিত করে তুলতে হবে। তাহলে আশা করা যায় যে এই ফল বিপর্যয় রোধ করা সম্ভব হবে। পরিসংখ্যান মতে 2012 সালে বোর্ডে পাশের হার ছিল 67 আর জিপিএ 5 ছিল 5000-এরও বেশি। 2014 সালে পাশের হার নেমে আসে 60 যেখানে জিপিএ 5 ছিল 4000-এর ওপরে। সময় সংবাদ, যশোর। জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবিতে ভোলায় মিছিল ও মানববন্ধন করেছে বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা। দুপুর 12টার দিকে সদর উপজেলা শিক্ষক সমিতির কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা। এ সময় বক্তারা বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্তির দাবি জানান। কুমিল্লায় একসঙ্গে 4 সন্তানের জন্ম দিয়েছেন হালিমা নামের এক মা। সন্তান ও মা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। রোববার রাত 10টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মুরাদনগর উপজেলার কালাডুমুর গ্রামের কামরুল ইসলামের স্ত্রী হালিমা আক্তার 2টি ছেলে ও 2টি মেয়ে সন্তানের জন্ম দেন। কামরুল দম্পতি জানান, সামিউল নামে প্রথম ছেলের 6 বছর পর একসঙ্গে আরও 4টি সন্তান হয় খুশি তারা। এরই মধ্যে নবজাতকদের আলিফ, আলভি, লামিয়া ও মিম নাম রেখেছেন স্বজনরা। এদিকে সন্তান ও মা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন গাইনি বিশেষজ্ঞ দিলরুবা আক্তার। মৌলভীবাজারে 7 দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। দুপুরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। এ সময় মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন মন্ত্রী। জেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বিভিন্ন প্রজাতির ফল ও বৃক্ষের 30টি স্টল রয়েছে। রাজশাহীতে চলছে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা। নগরীর বর্ণালী মোড় এলাকায় গত 1 আগস্ট শুরু হওয়া মেলা চলবে আগামী 30 আগস্ট পর্যন্ত। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের রিপোর্টার সাইফুর রহমান রকি। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রকি, রাজশাহীতে তাঁত, বস্ত্র ও হস্তশিল্প মেলা 1 মাস ব্যাপী শুরু হয়েছে। এই মেলায় সকাল থেকে জমতে শুরু না করলেও কিন্তু বিকেলের পরপরই এই মেলা জমতে শুরু করছে। এখানে অনেক দর্শনার্থীরা এসেছেন। আমরা এই দর্শনার্থীদের সাথে কথাও বলেছি। তারা আমাদের যেটি বলেছেন, এখানে মূলত ছোটদের খেলনা থেকে শুরু করে মেয়েদের 3 পিস, জামা কাপড় সহ তাদের প্রসাধনী যে সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু সবগুলোই পাওয়া যাচ্ছে। তবে দাম নিয়ে কিছু ক্রেতাদের কিন্তু অসন্তোষ ছিল। তো আমরা বিক্রেতাদের সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম। বিক্রেতারা আমাদেরকে যেটি বলেছেন, এখনো যেহেতু মেলা 1 মাস ব্যাপী এই মেলা শুরু হয়েছে, এখনো বেশ কিছুদিন বাকি আছে আর কি। তো সেই জন্য এখনো মেলাতে কিন্তু জমজমাট বেচা কেনা এখনো শুরু হয়নি। আরো কিছুদিন গেলে হয়তো এই মেলার বেচা কেনা আরো জমজমাট হবে। এছাড়াও এখানে কিন্তু বহু রকমের খাওয়ার জিনিসপত্র থেকে শুরু করে নাগরদোলা, ট্রেন কিন্তু এখানে রয়েছে। এখানে মূলত এই উৎসবে কিন্তু দর্শনার্থীদের পাশাপাশি ছোট যে শিশুরা রয়েছেন তারা কিন্তু এই মেলাতে এসে অনেক আনন্দ পাচ্ছে বলে আমাদের জানিয়েছে এই দর্শনার্থী এবং এই ছোট শিশুরা। তো আসলে এখনো কিন্তু মেলা আপনারা দেখানোর চেষ্টা করছি, মেলার বিভিন্ন দোকান, এখানে কিন্তু মেয়েদের যে
প্রসাধনী সামগ্রীর পাশাপাশি তাদের বিভিন্ন কসমেটিক্স আইটেমগুলো রয়েছেন। তার পাশেই কিন্তু আরেকটি দোকান দেখছি, এই দোকানে কিন্তু জামা কাপড় মেয়েদের রয়েছে, এছাড়াও স্যান্ডেল থেকে শুরু করে সব ধরনের জিনিসপত্রই কিন্তু এই মেলাতে এখানে স্থান পেয়েছে। তো দর্শনার্থীরা আরও যত সন্ধ্যা হবে, সন্ধ্যার পরপর এখানে দর্শনার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে। এছাড়াও এই দর্শনার্থীরা কিন্তু আমাদের যেটি বলেছেন যে তারা কিন্তু আনন্দ পাচ্ছে। এ ধরনের মেলা রাজশাহীতে যেন চলতে থাকে, তাহলে তারা মেলাতে ঘুরে বিভিন্ন জিনিসপত্র, তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তারা কিনতে পারবে। তবে কিছুটা দাম কম হলে হয়তো তারা আরও সুবিধা হতো, এমনটি তারা বলছেন। তো আসলে রাজশাহীতে তাঁত, বস্ত্র, হস্ত্র শিল্প মেলাটা এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সর্বশেষ তথ্য। রাজশাহীতে চলছে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা। মেলা প্রাঙ্গণ থেকে মেলার খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে বাগেরহাটে সিরাজ মাস্টারের ফাঁসির আদেশ, খান আকরামের আমৃত্যু কারাদণ্ডাদেশ, গণজাগরণ মঞ্চ ও সাধারণ মানুষের উল্লাস। নারায়ণগঞ্জে বাসায় ঢুকে তরুণী ধর্ষণের ঘটনায় মামলা তুলে নিতে হুমকি, অভিযুক্ত ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে হয় আতঙ্কিত পরিবার। ঘরে বাইরে সবখানেই নিরাপত্তাহীন হয়ে পড়েছে শিশুরা, ঘটছে ধর্ষণ ও খুনের মতো নৃশংসতা। সামাজিক অস্থিরতা আর বিচারহীনতার সংস্কৃতিকেই কারণ বলছেন বিশেষজ্ঞরা। সুন্দরবনে চোরা শিকারীদের হাতে একের পর এক বাঘ হত্যার ঘটনায় অস্তিত্ব সংকটে রয়্যাল বেঙ্গল টাইগার। সম্প্রতি চামড়া ও হাড় উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। এবং মেঘনার গ্রাসে বিলীন হয়ে যাচ্ছে ভোলার প্রাচীন জনপদ রামদাসপুর। হাজার হাজার মানুষের আশ্রয় রাস্তা ও বেড়িবাঁধে, বরাদ্দ পেলে ব্যবস্থার কথা বলছে পানি উন্নয়ন বোর্ড। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।